আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রীলঙ্কার ২য় এবং শেষ পর্ব। এই পর্বে শ্রীলঙ্কার অনেক সুন্দর, সুন্দর জায়গা এবং দারুণ কিছু অ্যাডভেঞ্চারাল সিন দেখানো হবে। সুতরাং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। ট্রেলার দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন কি, কি দেখাবো এই ভিডিওতে। তো খুব ভোরে আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম রেল স্টেশনের দিকে। সকাল ৬টায় আমার ট্রেন, একদম সিগিরিয়ার উদ্দেশ্যে। আমি যাব কলম্বো ফোর্ট স্টেশন টু হাভারানা। হাভারানা থেকে বাই রোড আবার সিগিরিয়া ১৫ কিলোমিটার। নাস্তার সময় পাবো কিনা জানি না। টং দোকান থেকে চা আর একটা কেক নিয়ে নিলাম, হয়তো এটাই ব্রেকফাস্ট। কপাল ভালো থাকলে সামনে আরও পাইতে পারি। চায়ের দেশ শ্রীলঙ্কা হলেও এই এক কাপ টং দোকানের চা আর এইখান থেকে একটা স্লাইস কেক, দুইটা ২২০ রুপি। দ্যাটস মিন আমাদের ১০০ টাকা প্লাস। এক্সপেন্সিভ ওদের, মোটামুটি অনেক কিছুই এক্সপেন্সিভ। অবশেষে ১৫ মিনিট হেঁটে পৌঁছে গেছি রেল স্টেশনে এবং রেলে ঢুকে আমার কাঙ্ক্ষিত সিট, এই ৫০ নম্বর সিটটি আমার, এটা নিয়ে নিলাম। এরপর যথাসময়ে আমার ট্রেনটি যাত্রা শুরু করলো হাভারানা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, যেটা সিগিরিয়ার কাছাকাছি একটা রেলওয়ে স্টেশন। সবুজ মাঠ, ফসলের ক্ষেত, শহর, নগর, বন্দর ইত্যাদি পাড়ি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই অলিখিত অষ্টম আশ্চর্য সিগিরিয়া রকের দিকে। এরকম ছোট ছোট বিভিন্ন রেল স্টেশনে স্টপেজ দিয়ে আবার ২ থেকে ৩ মিনিট এরা স্টপ দেয়, দিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করে। ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল। আমি এক এক সময় এক এক সিটে বসতেছিলাম, কখনো জানালার পাশে, কখনো উল্টা দিকে, যেভাবে ইচ্ছা সেভাবে আর কি। ট্রেনে তেমন কোনো প্যাসেঞ্জার ছিল না, বাট ওদের ট্রেন সুন্দর, পুরাতন ট্রেন হলেও খারাপ না, সুন্দর ছিল। মাঝে মাঝে ট্রেনটা টানেলের ভিতরে ঢুকে যাচ্ছিল। টানেলের ভিতরে দিয়ে যখন ট্রেন চলে, এটা দারুণ রোমাঞ্চকর একটা অনুভূতি হয়। টানেল পার হয়ে কখনো নতুন কোনো রেলকে ক্রস করতেছি, কখনো আবার সেই সবুজ মাঠ। মানে শ্রীলঙ্কার ১ ইঞ্চি জায়গাও আমি সাদা মাটি মনে হয় দেখি না, মানে খোলা মাটি, কিছু না কিছু এরা আবাদ করে রাখছে। সব থেকে বেশি এরা যেটা চাষ করে সেটা হলো নারকেল গাছ। প্রচুর পরিমাণে নারকেল গাছ এদের বাড়ির উঠোনে, মাঠে ঘাটে, সবখানে বড় বড় নারকেলের বাগান আছে কিলোমিটার পর কিলোমিটার। এরপর ট্রেন রাস্তায় এক জায়গায় একটা স্টপেজে ১০ মিনিটের জন্য দাঁড়ায়। আমি সেখান থেকে একটু নাস্তা করে নিই, ছোট একটা রুটির মতো আর একটা কোক। বাট এখানে ড্রিঙ্কসের প্রচুর দাম। পুরো শ্রীলঙ্কাতে মিনারেল ওয়াটারের দাম ডাবের পানির থেকে বেশি। এই কোকটার দাম ২০০ রুপি, মানে বাংলাদেশি প্রায় ১০০ টাকার মতো। এরপর নাস্তা শেষ করে ট্রেনে ঝুলতে ঝুলতে, দুলতে দুলতে আমি ছুটে চললাম আমার গন্তব্যের দিকে এবং লম্বা একটি ট্রেন জার্নি শেষ করে আমি পৌঁছে গেলাম হাভারানা রেলওয়ে স্টেশনে এবং এইটাই লাস্ট স্টপেজ। এখানে আমরা নামবো। এখান থেকে নেমে একটা টুকটুক ভাড়া নিয়ে আমাদের যাইতে হবে সিগিরিয়া, যেটা ১৫ থেকে ১৬ কিলোমিটার রাস্তা। আর সিগিরিয়া রকের আশেপাশে আমি হোটেল রুম নিয়েছিলাম। এই ১৬ কিলোমিটার রাস্তার জন্য ৩,৫০০ রুপি কন্ট্যাক্ট করে একটা টুকটুক নিয়ে আমি রুমের দিকে যাচ্ছি। ও ও ও হোল্ড 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 ব্রাদার হোল্ড। জাস্ট এ মিনিট। টুকটুক নিয়ে যাওয়ার পথে হঠাৎ জঙ্গলের রাস্তার ভিতর দেখি ময়ূর। সামনাসামনি জঙ্গলি ময়ূর দেখার সে দারুণ অনুভূতি। What's that? Elephant? What is sound? Okay. I thought animal. মাশাআল্লাহ, ক্যামেরাটা অন করছি। এর আগেও ২বার ময়ূর পাইছি, কিন্তু ও ৩টা। এর আগে ক্যামেরা মানে দেখছি, কিন্তু ক্যামেরা অন করে ধরতে পারি নাই ওদের। এবার ধরে ফেলছি। ভাগতেছে আমার দীঘা। মাশাআল্লাহ, কপাল ভালো পাওয়া গেছে। এবার একটু হাতি দেখার পালা। বন ময়ূর দেখে আমরা ছুটে চলছি একদম গহীন জঙ্গলের ভিতর দিয়ে। তো রাস্তা আবার গ্রামের ভিতর ঢুকে দেখলাম একটা হাতির পিঠে বিদেশি চড়তেছে। আমি এইখানে রুম নিছি সিগিরিয়াতে একটা বাসায়।
এখানে সবাই আসলে এরকম বাসায় থাকে, নিজেদের বাসায় আলাদা রুম করা থাকে, মানুষকে ভাড়া দেয়। এটার নাম হলো সানফ্লাওয়ার হোমস্টে। One people, yes. I have reservation. I have reservation, online reservation. Is it Sunflower? Yeah. You are booking? Yeah. এদের বাসা বাড়ি, এরা অনলাইনে বিভিন্ন বুকিং সাইটে এদের রেজিস্ট্রেশন করা আছে, ওইখানে দিয়ে রাখে, ওইখান থেকে সবাই বুক করে নিতে পারে। প্রচুর পরিমাণে বিদেশি এখানে, ইউরোপ আমেরিকার লোক, সাদা চামড়ার আর কি, এরা অবশ্য এরকম বাসা বাড়িতে থাকে। খুব চিপ, খুবই চিপ। আমি এটা বুক দিছি $10 এক রাত। $10 মানে 1250 টাকা বাংলাদেশি। দেখি রুমের ভিতর কেমন, দেখাবো। এখানে হোমস্টে হইলেও হোটেলের মতো এরা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, ন্যাচারাল ড্রিঙ্কস। এটা আমার রুম থেকে 2 কিলোমিটার হলো যে পৃথিবীর অলিখিত অষ্টম আশ্চর্য লায়ন রক। তো হেঁটে না গিয়ে একটা সাইকেল ভাড়া নিলাম 500 রুপি দিয়ে, যাওয়া এবং আসা। সাইকেলও ঘোরা হইলো, হাঁটার কষ্টটাও কমলো। চলছি সাইকেল ভাড়া নিয়ে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার জন্য। বহু বছর পরে বাইসাইকেল চালাইলাম, অনেক বছর। বাহ, আমার প্যাডেল দেয়া লাগে না, সাইকেল একাই চলে। পাহাড়ের ঢাল নামতেছি তো, ভেরি ইন্টারেস্টিং। তো সাইকেল চালাই আমি যাচ্ছি আমার গন্তব্য সিগড়িয়া রক, অলিখিত অষ্টম আশ্চর্য। আর অল্প কিছুক্ষণ লাগবে ওখানে যাইতে। রাস্তা থেকেই এটা দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে এটাই সেই রক, ওটার চূড়ায় উঠবো। শ্রীলঙ্কান হাতির সাথে শ্রীলঙ্কান রক। তো চলে এসেছি আমি রক এরিয়াতে। আমাদের ওয়েলকাম জানানোর জন্য জঙ্গলের বাবুরা। হাই, এটা মেবি টিকিট কাউন্টার। মাশাল্লাহ, টিকিটের প্রাইস তো মাশাল্লাহ 35 ইউএসডি বা 10,535 রুপি। 12 বছরের নিচে হলে আবার 20 ইউএসডি। তো ওইটাই পরিচয় দিই আমি, 12 বছরের নিচে। এদের ট্যুরিজম খাত থেকে ভালো টাকা ইনকাম হয় শ্রীলঙ্কার, কারণ এন্ট্রেন্স ফি লেভেলটা তো দেখালাম। যদিও পরে আমার $35 দেওয়া লাগে নাই, সার্কের হওয়ার কারণে ওইটা সার পাইছি। সার্ক ভুক্ততে সেটা $20 পরে। এই যে এদের যা এনার্জি, বাবারে বাবা, এরা কিলোর পর কিলো হাঁটে, সাইকেল চালায়, খুব কম যন্ত্রচালিত গাড়ি ইউজ করে। একদম রকের কাছে ঢুকতেই একটা সাপের দেখা, গর্ত থেকে মাথা বের করে আছে। এখন অনেকটা পথ উপরে উঠতে হবে, লম্বা পথ। অনেকটা আসছি, একটুকুতেই তো আমি হাঁপাই গেছি। মানে 10% আসছি, আর 90% বাকি। ওই রকের মাথায় দেখি যত কষ্ট হোক ইনশাল্লাহ পৌঁছে যাব। এখনই তো বয়স, বার্ধক্যের দিকে আস্তে আস্তে যাচ্ছি, কদিন পরে তো আর পারবো না। অলরেডি 250 ফিটের মতো উপরে উঠছি। দ্যাটস মিন 16-17 তলা, বিল্ডিংয়ের হিসাব করলে 16-17 তলা পর্যন্ত হেঁটে উঠছি। এখন অনেক পথ বাকি। 250 ফিট এখান থেকে এটা দেখা যাচ্ছে। 30% আসছি, আরো 70%। লায়ন রক। অনেক অনেক কষ্ট করে, আমার মতো দুর্বল মানুষ, ফিজিক্যালি আমি যথেষ্ট উইকই বলা যায়, অনেক কষ্ট করে উঠছিলাম। ওঠার পরে আমার হাত পা সব অবশ হয়ে গেছিল ওইখানে। এটাই সেই বিশ্ববিখ্যাত লায়ন রক বা সিগড়িয়া রকের একদম উপরের স্থান, একদম টপে আছে আমি এখন। তো এইখান থেকে এই শ্রীলঙ্কার এই এরিয়ার পুরা বন জঙ্গল সব কিছুই টপ ভিউ থেকে দেখা যাচ্ছে। আর এই ইতিহাসের
সাক্ষী হতে এই ঐতিহাসিক জায়গায় পা রাখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। এই জায়গাটার আরও একটা ইতিহাস আছে, যেটা হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্মের সীতাকে অপহরণ করে নিয়ে রাবণ এইখানে নিয়ে রাখছিল। সত্য মিথ্যা আমি জানি না, এটা আমার শোনা, আমার কোথাও ভুল হলে ক্ষমা করবেন। হিন্দু ধর্মের ভাইরা যদি দেখে থাকেন, ভুল হলে ভুল শুধরে দেবেন, বাট আমি এখানকার কয়েকজনের মুখে এটা শুনছি আর কি। তো যাই হোক, আর মূলত এটা ইন্ডিয়া থেকে পলাতক রাজা কাশ্যপ, উনি ইন্ডিয়া থেকে একটা যুদ্ধে হেরে পালিয়ে এসে এখানে একটা রাজপ্রাসাদ করছিল। রাজপ্রাসাদটাই সেইটাই এই রকটা, পুরো রকটা জুড়ে ওনার রাজপ্রাসাদ ছিল, তো একদম রকের টপে উনি রাজপ্রাসাদ করছিল। ইতিহাসবিদদের মতে এটা 475 থেকে 495 খ্রিস্টাব্দ এই সময়কালে এটা নির্মিত হয়েছিল, তার মানে এটা বেশ পুরাতন। এইটা রাজপ্রাসাদের অভ্যন্তরীণ একটা পুকুর। এই পুকুরটা এখনও অনেক যত্ন করে রাখছে ওরা, অনেক পরিষ্কার এবং স্বচ্ছ পানি এটার ভিতরে, এটা নোংরা হতে দেয় না। আর বিদেশি পর্যটকরা তো যথেষ্ট নিয়ম মেনে চলে, তাই কেউ এটা নোংরাও করে না। দেখেন কি পরিমাণ বিদেশি পর্যটক আনাগোনা এখানে। রাশিয়া, চায়না, আমেরিকান, ইউরোপিয়ান বিভিন্ন দেশের মানুষজন এখানে এসে ভিড় জমাইছে। মানে অ্যাডভেঞ্চার প্রেমী লোকজন, যারা পুরাতন মানে কি বলে এটাকে স্থাপত্য শিল্প যারা পছন্দ করে, এই ধরনের লোকজনগুলো এখানে বেশ এসে ভিড় জমায়। বেশ লম্বা একটা সময় কাটিয়ে তারপর আমাদের ফেরার সময় হয়ে যায়। মোটামুটি সন্ধ্যার একটু আগে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। এখানে এসে দুই বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, যদিও এদের সাথে ট্রেনে পরিচয় হয়েছিল। সব থেকে মজার ব্যাপার, আমরা একই ফ্লাইটে শ্রীলঙ্কা আসছিলাম, বাট ফ্লাইটে পরিচয় হয় নাই, ট্রেনে পরিচয় হওয়ার পরে এখানে এসে আমরা মোটামুটি একসাথে ঘুরছি। ওই আমার সামনের দুই ভাই, এই ব্ল্যাক টি শার্ট পরা, আর একজন আছে পিছিয়ে। ওই দূরে যে রকটা দেখা যাচ্ছে এটা সানসেট রক, এটা থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়। মানুষ এটা সূর্যোদয় দেখে ভিডিও করে, ওইখানে গিয়ে আমাদের সময়ের অভাবে যাইতে পারলাম না। তারপর এই রিস্কি রোড ধরে আমরা নেমে যাচ্ছি। এই পাহাড়গুলা কিন্তু দুনিয়ার জন্য খুবই উপকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়গুলা, এই রকগুলা তৈরি করছে পৃথিবীর পেরেক স্বরূপ। এগুলা পৃথিবীর বুকে আল্লাহ গেঁথে দিয়েছে যাতে পৃথিবী ভূমিকম্প না হয়, মানে জার্কিং না হয়। এগুলো না থাকলে পৃথিবী ব্যাপকভাবে জার্কিং হইতো, মানুষ বসবাসের উপযোগী থাকতো না। তারপর ধীরে ধীরে আমরা অনেকটা পথ নেমে এসেছি, কিছুক্ষণের ভিতরে একদম নিচে নেমে যাব। তো এই জায়গা চলতে ফিরতে প্রচুর বানর দেখা যায়, কিছু কুকুরও দেখা মিলছিল। এটা বানর দ্বারা মোটামুটি আচ্ছাদিত একটা রক। তো আজকের মতো এখানকার ট্যুরটা এখানে শেষ করে আগামীকালকে যাব আরও সুন্দর একটা প্লেসে, যেটা এলিফ্যান্ট অরফানেজ বলে, যেখানে হাতিদের গোসল করানো, লালন পালন ইত্যাদি সিনারি দেখা যায়। এই ভিডিওতে আমি হাতির সেই দৃশ্যগুলো দেখাই দেবো, দেখতে থাকুন। পাহাড় থেকে নিচে নামার পরে দারুণ কিছু পেন্টিংয়ের শপ, এগুলো স্যান্ড পেন্টিং, এগুলো স্যান্ড পেন্টিং। এখানে কিছু শোপিস এগুলো সেল করে। আমি মনে করছিলাম অনেক এক্সপেন্সিভ, খুব বেশি এক্সপেন্সিভ না, দাম মোটামুটি রিজনেবলই বলা যায়। অনেক ক্লান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে হোটেলের কাছাকাছি এসে একটা রেস্টুরেন্টে বসলাম। এখানে খাবারের প্রচুর দাম, সর্বনিম্ন দামের পাওয়া যায় এখানে 1000 রুপিতে এক প্লেট নুডলস। আর এই স্মেলটা ভালো না, এই স্মেলটা খুব মানে বিদবিদে লাগতেছে। বাট স্মেল যেমনই হোক, 1250 রুপির একটা ফ্রাইড রাইস নিয়ে খেয়ে কোনোরকম পেটটাকে শান্তি দিলাম। তারপরে রুমের দিকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যায় রাস্তায় চলতে ওরে বাবা ভয়ঙ্কর জায়গা। ভৌতিক শব্দ আসতেছে, ভৌতিক মিন্স বিভিন্ন অ্যানিমেলসের সাউন্ড আসতেছে। মেছো বাঘ মানে বন বিড়াল যেটাকে বলে, ওইগুলার শব্দ পাইছি, আরও নানান রকমের জানোয়ারের শব্দ আসতেছে। এই গা ছমছমে পরিবেশের ভিতর দিয়ে কোনো রকম আমি মোবাইলের লাইটটার জ্বালায় রুমে ফিরে গেছিলাম। রুমে গিয়ে একটা ঘুম দিয়ে তারপরের দিন সকালে আমার বড় ট্যুর আছে, দারুণ একটা জায়গায় নিয়ে যাব সবাইকে। মাত্র $10 হোটেলে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যাই হোক, সকালবেলা উঠে ব্রেকফাস্টটা করে আমি একটা টুকটুক রিজার্ভ নিয়ে নিছি এই শিগিরিয়া থেকে পিন্নাওয়ালা। পিন্নাওয়ালাটাই হলো সেই ঐতিহাসিক হাতি লালন পালনের জায়গা, যেখানে হাতির অনেক বাচ্চা কাচ্চা এগুলো লালন পালন হয়, গোসল করানো হয়। এই সিনারিগুলো দেখতেও হাজার হাজার পর্যটক এখানে আসে। তো
টুকটুক নিয়ে যাইতে যাইতে যেটা দেখলাম, যেটা আগেও বলছিলাম, নারিকেলের বাগান। দেখেন নারকেল বাগানের সাইজ, কিলোর পর কিলো শুধু নারিকেল গাছ আর নারকেল গাছ। প্রচুর নারকেল উৎপাদন হয় প্রতি বছর শ্রীলঙ্কাতে। এটা মানে অনেক, বিশ্বের অন্যতম একটা নারকেল উৎপাদনকারী দেশ এই শ্রীলঙ্কা। তো এখান থেকে 11,500 রুপি দিয়ে 100 কিলোমিটার রাস্তার জন্য আমি একটা টুকটুক রিজার্ভ নিয়েছি, যেটা সিগিরিয়া থেকে পিন্নাওয়ালার দূরত্ব। তো এটা আমি বাধ্য হয়ে নিয়েছি, কারণ বাস ছাড়া এখানে বিকল্প কোনো রাস্তা ছিল না, আর বাসে আমার একদমই চড়তে মন চাচ্ছিল না। তো যাই হোক, এত নারকেল গাছ দেখে দেখে রাস্তার পাশে নারকেল খাওয়ার লোভ আর সামলাতে পারলাম না। এই নারকেলটা কিন্তু বিশেষ একটা নারকেল, এইটার নাম কিং কোকোনাট। এইটার মূল জাত শ্রীলঙ্কারই, বাট এখনও বিভিন্ন দ্বীপরাষ্ট্রে এটা মোটামুটি চাষ হচ্ছে, অনেক জায়গায় পাওয়া যায়। তো এই কিং কোকোনাটটার স্বাদ আমি আগেও একবার নিয়েছি, দারুণ টেস্ট। তো আবার একবার খেয়ে খাচ্ছি। কাপটা ছোট হলেও আকারে এটা ভরপুর পানি দিয়ে, আর টেস্ট মাশাআল্লাহ যথেষ্ট মিষ্টি সুস্বাদু। এরপর গ্রামের ভিতর দিয়ে নদী, তারপর গ্রামের ঐতিহ্যবাহী গরুর গাড়ি, এরকম নানান সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে প্রায় 100 কিলোমিটার পথ টুকটুকে পাড়ি দিয়ে আমি চলে আসি পিন্নাওয়ালা। এইখানে প্রবেশের একটা ফি আছে, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে $20 দিয়ে একটা টিকিট নিয়ে আমি ঢুকে যাই এলিফ্যান্ট অরফানেজের ভিতরে। এখানকার বিশেষত্ব হলো পাহাড়ি বন জঙ্গলের বিভিন্ন জায়গার আহত এবং এতিম বাচ্চাগুলা, হাতির বাচ্চাগুলা এবং আহত বড় হাতি সবগুলাই নেই এখানে মানে লালন পালন করা হয়। মানে সরকারি শ্রীলঙ্কার যেই পর্যটন মন্ত্রণালয় আছে, বন মন্ত্রণালয় আছে, এদের সমন্বয়ে গঠিত এই অরফানেজটা। এরাই এই হাতিগুলাকে দেখভাল করে, লালন পালন করে এবং ট্যুরিস্টদের জন্য এটা উন্মুক্ত করে রাখছে। ট্যুরিস্টরা বিভিন্ন ফি দিয়ে এটা দেখে, ওই ফির টাকাগুলো এদের পেছনেই মোটামুটি খরচ হয়ে যায় আর কি। এইখানটাতে পর্যটকরা হাতিদের খাওয়ায় বিভিন্ন ফ্রুটস এবং হাতির খাবারগুলা, যেগুলো এটার জন্য এক্সট্রা ফি দিতে হয়, সম্ভবত $10 থেকে $20 এরকম একটা ফি, আমার মনে নাই। তো এগুলা দিয়ে এখানে আবার খাওয়ায় হাতিকে মানুষ। এই প্লেসটা সব থেকে আকর্ষণীয় শোটা হলো হাতির গোসল করানো। তো আমি অরফানেজ থেকে বের হয়ে একটু হাতের সামনে আগায়, হাতের ডানে এই জায়গাটা যাচ্ছি হাতির গোসল করানো দেখতে। এটা প্রতিদিন রুটিন করে 2বার হাতি গোসল করানো হয়, সকাল 10টায় একবার এবং দুপুর 2টায় একবার, 2বার হাতি এখানে গোসল করানো হয়। তো এখনও 2টা বাজে না, এখন 1:45-এর মতো বাজে, হাতি আসে নাই। বাট কয়েকটা হাতি ওরা জাস্ট এটা রুটিন করে না, রুটিনের বাইরে থেকে কয়েকটা হাতি এখানে গোসল করাচ্ছে। কিছুক্ষণের ভিতরেই পুরা হাতির পাল, 6 মাসের একটা বাচ্চা আছে এবং 70 বছর পর্যন্ত বয়সের হাতি আছে, পুরো পালটা আসবে এখানে গোসল করার জন্য। দুপুর 2টা বেজে গেছে, শুরু হয়েছে হাতি আসা, দল বেঁধে হাতি আসতেছে। এখানে কয়েকটা জাতের হাতি দেখা যাচ্ছে, আমি জানি না হাতির কোনটা কি জাত বলে, কিন্তু লুক ভিন্ন হাতিগুলার। কি দারুণ সিনারি, বনের হাতি একটা মানুষের থেকে আকৃতিতে অনেক গুণ বড় হওয়ার পরও মানুষের কমান্ডে কত সুন্দর তারা পথ চলতেছে। এই সেই মনোরম দৃশ্য, পাহাড়ি নদী, ছলছল পরিষ্কার পানি বয়ে যাচ্ছে, সেইখান থেকে আবার পাম্পের সাহায্যে পানি তুলে হাতির গায়ে ছিটানো হচ্ছে। হাতিগুলো মনের সুখে ঠান্ডা পানির এই ছোঁয়া নিচ্ছে।
প্রাকৃতিক এই সুন্দর পরিবেশে হাতির গোসল করানো দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর। এটা সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না। দারুণ লাগতেছিল এগুলো দেখতে। ছোট ছোট বাচ্চা কিউট হাতিগুলা, বড় হাতিগুলা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, গোসল করতেছে, কেউ বা ঘাস খাচ্ছে। তো শ্রীলঙ্কার শর্ট ট্যুরে অনেক কিছুই দেখলাম। এখন আমার ফিরে যাওয়ার পালা। আগামীকালকে সকালে আমার ফ্লাইট মালদ্বীপের উদ্দেশ্যে। ইনশাল্লাহ মালদ্বীপের নীল পানির সমুদ্রের চমৎকার সব দৃশ্য নিয়ে আগামী ভিডিওতে আসবো। তো শেষ করার আগে, যেহেতু আরও একটা রাত আমার থাকতে হবে, আমি ঠিক এই হাতিগোসলগড়ের পাশে এখানে একটা হোটেল নিয়েছিলাম, যেটা বাংলাদেশ টাকার 3000 টাকার মতো লাগছিল পার নাইট। গ্রিনল্যান্ড গেস্ট হাউস নামে এটাতেই রাত থাকছি। রাত থেকে সকালবেলা উঠেই বাসে করে বাধ্য হয়ে পড়ে বাসে উঠতে হয়েছে। কত খরচ করা যায়, এখান থেকে প্রায় 120-30 কিলোমিটার রাস্তা। এটা যদি আবার টুকটুক রিজার্ভ নিয়ে আবার 15-16 হাজার রুপি লাগবে। সো বাধ্য হয়েই বাসে করে উঠে, এটা সকালের কাহিনী, পরদিন বাসে উঠে চলে আসছিলাম কলম্বো শহরে। এইখান থেকে আবার একটা বাসে করে, এটা এসি বাস ছিল, সেটাতে করে চলে গেছিলাম এয়ারপোর্টে, তারপরে মালদ্বীপ। তো বিদায় নিচ্ছি শ্রীলঙ্কা ট্যুর থেকে। শ্রীলঙ্কা সুন্দর জায়গা, খাবার দাবার ঘোরাফেরা সবই ভালো লাগছে। ধন্যবাদ শ্রীলঙ্কানদের যারা আমার এই ট্যুরে বিভিন্নভাবে হেল্প করছে, এবং ধন্যবাদ আপনাদেরকেও যারা কষ্ট করে ধৈর্য সহকারে এই পর্যন্ত অন্তত ভিডিওটা দেখছেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।